প্রায় 24 দিন হয়ে গেল যাদের দেখলেন এই মানুষগুলোর বাড়িতে উনুন ধরেনি। এরা আছে এখন সরকারি ত্রাণ শিবিরে। সেখানকার ছবি দেখলেন, দুবেলা দুমুঠো খেতে পায়, খিচুড়ি সঙ্গে এটা ওটা, পেটটা ভরে। আমি যা বলি সত্যি বলি, আর যা বলবো সত্যি বলবো। আচ্ছা, এদের মতো সাধারণ মানুষ কি চায়? দুবেলা দুমুঠো ভাত, পেটটা ভরানোর আর একটু শান্তি। কিন্তু এই মানুষগুলো যাদের দেখলেন, ওদেরকে গিলে খাচ্ছে হিংসা, অশান্তি। ওরা মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বেদবোনা দিঘড়ির মানুষ। এরকম আরো অনেক গ্রাম আছে ওই এলাকায় যাদের মানুষরা ঘর ছাড়া, ঘরে ফিরেছেন তারা, কিন্তু এখন কি চান? আমরা বিএসএফ ক্যাম্প চাই, আর আমাদের কোনো সুরক্ষা নাই। দেখতে পাচ্ছি তো, ক্যাম্প লাগবে। ক্যাম্প না হলে আমরা ক্যাম্প করে বাস করব। ক্যাম্প দরকার আমাদের। এখন আছি কিছু আছি মোটামুটি ভালোই, যতদিন বিএসএফ আছে আতঙ্কে দিন কাটছে। আমরা 24টা দিন বলতে খুব আতঙ্কে কাটিয়েছি, এখনো আতঙ্কে আছি, কারণ এখনো কোনো কিছু ঠিকঠাক নেই। আমরা বিএসএফ এর ভরসায় আছি এখন। আমরা দাঁড়িয়ে আছি বেদবোনায়। মণিমা মণ্ডল এবং তার স্বামী এই যে ছোট্ট দোকানটা চালাতেন, এই দোকানটা 12 তারিখ তছনছ করা হয়েছিল। কার্যত দোকানের কিছুই অবশিষ্ট ছিল না। অবশেষে এই প্রায় 1 মাস সময়ের মধ্যে নতুন করে এই দোকানে একটা প্লাইউডের স্ট্যান্ড সেটা বানানো হয়েছে। কত ক্ষতি হয়েছে আপনাদের? মোটামুটি কত টাকার ক্ষতি হয়েছে? আমারটা নাকি মোটামুটি সব? আমারটা প্রায় 2 লাখ টাকা মতো। কি কি গেছে? কেন আমার এই শাটার টাটার ভেঙেছে, আমার দোকানে ফ্রিজ ছিল, আমার অনেকটা মাল ছিল দোকানে। কিন্তু ক্ষতিপূরণ তো চাইতেই হবে, কেন আমরা গরিব। বেদবোনা গ্রামের মাধবী মণ্ডলের বাড়ি ঠিক 24 দিন আগে, অর্থাৎ 12ই এপ্রিল যেরকম ছিল তার ছবিটা কিছুটা পাল্টেছে। এখানে অন্তত দিন 10 আগেও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সমস্ত রান্নার সামগ্রী, সমস্ত বাসনপত্র, গ্যাস সিলিন্ডার, ওভেন, সবকিছু। এই অবস্থায় নিজের বাড়িটা কিছুটা গুছিয়েছেন মাধবী। ক্ষতি হয়ে গেল, সব ভেঙে চুরে দিল। এর তো একটা খরচা আছে, সেটা চাইবেন? আছে তো, খরচাও চাইবো, আর বলবো কি আমাদের খরচা না দিলেও আমরা এই ক্যাম্পটা চাই। বেদবোনার মানুষের কথা শোনালাম, আর আমি কাউকে তুষ্ট না করে কথা বলতে অভ্যস্ত। তাই প্রশ্ন তুলছি, তাহলে কি এই গ্রামের মানুষরা রাজ্যের পুলিশ প্রশাসনে এখনো ফিরে আসার পরেও ভরসা রাখতে পারছেন না? 3 সপ্তাহ তো হয়ে গেল। মুর্শিদাবাদের এই পরিস্থিতিতে কি একটু হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে যাচ্ছেন, তখনও মুর্শিদাবাদ ঘুরে রিপোর্টে প্রয়োজনে 356 ধারা ব্যবহারের মতো কথা বলেছেন রাজ্যপাল। মুর্শিদাবাদে পৌঁছেই তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী নিজে। সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি। যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন, আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছে আমি। কেন? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তার মানে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যে হিংসা, যে অশান্তির ঘটনা ঘটেছে, তা আসলে বিএসএফ এর গুলি চালনা থেকেই প্ররোচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সে কথাই বললেন। দেখুন, এই নিয়ে বিতর্ক হবে, বিতর্কে কে কি বলছে সব শোনাবো, সেটা একটু পরে। কিন্তু আমি অন্যভাবে দেখছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের 1 নম্বর ব্যক্তি। তৃণমূলের প্রাণ প্রতিষ্ঠা তিনিই করেছিলেন। তৃণমূল দলটার ধাত্রী তিনি নিজে কতবার বলেছেন বিভিন্ন ভোটে 294টা কেন্দ্রে আমিই প্রার্থী। আর সত্যিই তো, ওই সোনালী গুহকে কোট করলে বলতে হয় তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখনো তাহলে সেটাই সত্যি। কারণ যে কোনো ক্রাইসিস, দেখুন আপনি আরজি কর, কিংবা দেখুন এই চাকরিহারাদের অবস্থান, 26,000 চাকরি যাওয়ার পর, আরো পিছনে আমি যাচ্ছি না, সব জায়গায় আসরে পরিস্থিতি সামলাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। মানে যে কোনো ক্রাইসিসে এখনো তৃণমূলের ত্রাতা মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার মুর্শিদাবাদে গিয়ে কি সেটারই প্রমাণ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুরুতেই বললাম, এখনো মুর্শিদাবাদে গ্রাউন্ড রিয়েলিটি যা বলছে তাতে খানিকটা হলেও অস্বস্তি,
খানিকটা হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক শিবির। সেখানে উপস্থিত হলেন মমতা ব্যানার্জি। খেয়াল করে দেখুন, মুর্শিদাবাদে ভয়ঙ্কর ওই পরিস্থিতিগুলোর পর এবং সেই সময়ে তেমন কোনো তাবড় তৃণমূল নেতাকে তিনি পাঠাননি মুর্শিদাবাদে। গিয়েছিলেন শামিরুল এবং স্থানীয় নেতারা, বিধায়করা, স্থানীয়রা। উল্লেখযোগ্যভাবে কলকাতা থেকে তিনি কাউকে পাঠাননি, তিনি নিজে গেলেন। হ্যাঁ, তিনি অনেকটা পরে গিয়েছেন এবং তিনি নিজেও সে কথা বলেছেন। শান্তি ফেরার জন্য অপেক্ষা করছিলেন, শান্তি ফিরেছে, কিন্তু আস্থা, এই আস্থা ফেরানোর গুরু দায়িত্বই তো তার কাঁধে বরাবর। যে কোনো ক্রাইসিসে, যখন আরজি করের আন্দোলনের টলমল করছিল সরকারের গদি, এই উল্টোবে বলে অনেকেই ভেবেছিলেন, সেই সময় একমাত্র পুরো বিষয়টি নিজের দিকে ঘোরাতে পেরেছিলেন মমতা ব্যানার্জি, শুধু তার একার কারিশমায়। এবারও কি সেই কারিশমাই দেখবে মুর্শিদাবাদ? কেন বলছি জানেন? যখন রাজ্যের প্রশাসনের দিকে আঙুল, তখন মুর্শিদাবাদ দাঁড়িয়ে মমতা ব্যানার্জি পুরো অভিযোগের মুখটা ঘুরিয়ে দিলেন বিএসএফ এর দিকে। তিনি বললেন, বিএসএফ যদি গুলি না চালাতো এমনটা হতো না। আমার মনে পড়ে যাচ্ছে ভোট মরশুমের কথা। ওই যে প্রত্যেকবার প্রচারে মমতা বলেন না, সব কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। আজকের বহরমপুর যেন তৃণমূলের সেই থিওরিরই প্র্যাকটিক্যাল ক্লাস। আবার ক্রাইসিস ম্যানেজার সেই মমতা। মুর্শিদাবাদ পরিস্থিতি নিয়ে বারবার যখন প্রশ্ন তুলছে বিজেপি, কেন্দ্রের শাসক দল, তখন পাল্টা নির্দ্বিধায় চাচা ছোলা ভাষায় মুখ্যমন্ত্রী বিএসএফ এর দিকে আঙুলটা ঘোরালেন, মানে অমিত শাহ এবং কেন্দ্রের দিকে। আগেও বলেছিলেন, এবার মুর্শিদাবাদে দাঁড়িয়ে, Instead of doing the communal violence, please take care about the border. Please take care about India. We love India. India is our motherland. But who is now acting Prime Minister? Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? I don't know. মমতা স্পষ্ট করে দিয়েছেন তিনি কি ভাবছেন, কোন পথে এগিয়ে যেতে চাইছেন। আর নরেন্দ্র মোদী, মুর্শিদাবাদ যদি 24 দিন পার করে, তাহলে পেহেলগাঁও 14 দিন পার করলো। হামলাকারীরা কোথায়? এখনো 15 থেকে 20 জন হামলাকারী জঙ্গি ধরা পড়েনি। পাকিস্তানকে জবাব দিতে হবে। কোন পথে সন্ত্রাসবাদীদের জবাব দেওয়া হবে? মুর্শিদাবাদের অশান্তির পিছনে কোনো পরিকল্পিত চক্রান্ত, নেপথ্যে 2-3 জনের হাত, তাই তো বলছেন মুখ্যমন্ত্রী। বিএসএফ যদি গুলি না চালাতো তাহলে মুর্শিদাবাদে অশান্তি হতো না, বলেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা অবশ্য তৃণমূলের বিরুদ্ধে ধর্মের রাজনীতির অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী। আমাদের রাজ্যের রাজনীতি এমন একটা সাবজেক্ট পেয়েছে, জাফরাবাদের মতো সাবজেক্ট, যেখানে নিহতদের পরিবারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিডন্যাপ, কোট আনকোট। অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী নিজে পৌঁছচ্ছেন যে জায়গায়, সেখানে রাজনীতির টর্নেডো কাজ করবে না, এ তো হতে পারে না। কিন্তু এই টর্নেডোর মধ্যে ওই পরিবারটা কেমন আছে, গোটা জাফরাবাদ কেমন আছে, নিহত হরগোবিন্দ দাস আর চন্দন দাসের বাড়ির সামনের চেহারা কেমন, পুলিশে ছয়লাভ, সিসি ক্যামেরা, অতন্দ্র পাহারা পুলিশের, যা দেখে অনেকেই বলছেন, ইস, এই পাহারা যদি আগে থাকতো। আর এসবের মাঝেই নয়া বিতর্ক এলো। ফাঁকা দাস বাড়িতে ঢুকে কে বা কারা রাতের অন্ধকারে নাকি বসিয়ে দিয়েছে নতুন দরজা। কেন? কারা করলো এ কাজ? জাফরাবাদের এই বাড়ি, অর্থাৎ হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, এই বাড়িতে এই মুহূর্তে আর কোনো সদস্য নেই। তারা কলকাতায় রয়েছেন। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একাধিক দাবি দাওয়া নিয়ে। আলোচনার কেন্দ্র এখন জাফরাবাদের এই বাড়ি। অশান্তির ক্ষত বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই বাড়িতেই এখন ঝাঁ চকচকে দরজা। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে তালা খুলে বাড়িতে ঢুকে দরজা বসিয়েছে পুলিশ। দরজার হাতুড়ি মেরেছে, আওয়াজ পেয়েছি, 1:30 ভিতরে আওয়াজ পেয়েছি। কারেন্ট ছিল? সেই সময় কারেন্ট ছিল না।
যখন আমার পেছনে কারেন্ট ছিল না, না। রাতের অন্ধকারে এটা করেছে। হ্যাঁ, পুলিশ কি বলছে? পুলিশ তো এখানে ছিল পুলিশ বলছে আমরা জানি না, আবার হাত জোর করে ক্ষমা চাইছে। ওই দরজা ছিটকিকে খুলেছে, ফিরকি খুলেছে, দেবনগর ওই দরজা ছিটকে খুলেছে, পেলাই বোর্ড নিয়ে এসেছে ওরা। কখন রাত্রে একটা এনেছে কি ডাড্ডে এনেছে ধরেন। যেখানে প্রশাসন আছে, প্রশাসন থেকে যখন এই ঘটনাটা ঘটাইছে, ওই ঘরে চুরি করে এসে দেয় পুলিশ। আমরা তা বলেছি আপনি ওই ঘরের মাল আপনারা চুরি করে আপনারা তো যোগ্যতা আসছেন, চুরি করতে এসেছেন। মঙ্গলবার মুর্শিদাবাদের অশান্ত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী। অভিযোগ উঠছে এই সবই তার আগে ক্ষতের প্রলেপ। হিংসা বিপর্যস্ত জাফরাবাদের রাস্তা জুড়ে এখন পুলিশের পোস্টার, বসেছে সিসি ক্যামেরা, রয়েছে টহলদারিও, তবে সঙ্গে রয়েছে আতঙ্ক। জাফরাবাদের কাছে দিঘরি গ্রাম, সেখানে এখনো ধীরে ধীরে বদল হচ্ছে ছবি। ঠিক 20 দিন আগে জি24 ঘন্টার ক্যামেরা নিয়ে যখন এই বাড়ির ভেতর এসেছিলাম, তখন শিবরাম পালের এই গোয়াল ঘরের কিছুই অবশিষ্ট ছিল না। গবাদি পশুগুলোকে কোনো ক্রমে এখান থেকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল গোয়াল ঘর। এই মুহূর্তে এখানে ঢালা ও সংস্কারের প্রলেপ পড়ছে, সবটাই হচ্ছে সরকারি খরচে, কারণ এই গোটা বিষয়টার মধ্যস্থতা করছেন স্বয়ং এখানকার বিডিও এবং ডিএম। ফের ছন্দে ফিরছে হিংসা বিধ্বস্ত ধুলিয়ান, শামশেরগঞ্জ। উন্নয়নের এই ছবি তো আমরা দেখতে চেয়েছিলাম। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে তোলপাড় চলছে, তার মাঝেই মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি অবশ্য রোজ মুখ খোলেন, সকাল বিকেল, অন্যথা হয়নি সোমবারও। দীঘা সফরের পর দিলীপ ঘোষ মুখ খোলা মানেই তো খবর। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার হাসি হাসি মুখে এক ফ্রেমে ছবি, তাও তো এখন চর্চার বিষয়। দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই, তবে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে মুখ খুলে আবার চমকে দিয়েছেন দিলীপ ঘোষ। আবার ব্যাট ধরেছেন পুরনো ফর্মে। জি24 ঘন্টাকে এক্সক্লুসিভলি বলেছিলেন তিনি দলে এখন ধোনির মতো খেলেন। আপনি দেখুন তো দিলীপের আজকের কথা শুনে এই ব্যাটিংটা ঠিক কার মতো করলেন দিলীপ ঘোষ। যে পোড়া দাগ, ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন। মন্দির বা বাড়ি রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষত চিহ্ন দাঙ্গার না দেখা যায়, তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি, যেমন যেটা উনি বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, তার পার্টির লোকেরা বলছেন, তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না। যা হলো কটা দিন, তাতে দিলীপের নাম শুনলেই লোকের মাথায় আসছে দীঘার কথা, আর দীঘার নাম শুনলেই দিলীপের মুখ চোখে ভাসছে, তাই না? সে কি বিতর্ক এখনো থিতয়নি। এর মধ্যেই নতুন বিতর্ক, তা আরো নতুন করে সামনে এলো আজ মুখ্যমন্ত্রী বলার পর। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে, কিন্তু তারপরই মন্দিরের বিগ্রহ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, যা নিয়ে আজ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশার অভিযোগ, পুরীর জগন্নাথ মন্দির থেকে দারু ব্রহ্ম বাংলায় নিয়ে এসেছেন রাজেশ দৈতাপতি। মুখ্যমন্ত্রী জানালেন পুরীর বিগ্রহের সঙ্গে দীঘার কোনো সম্পর্ক নেই, আর নিম গাছ চুরি জীবনে হয়নি। বিতর্ক এবার দেবতার মূর্তি নিয়েও, দুই রাজ্যের তীব্র চাপানোতর। দীঘার নতুন জগন্নাথ মন্দিরে মার্বেল পাথরের মূর্তির পাশাপাশি স্থাপিত হয়েছে জগন্নাথের কাঠের মূর্তিও, যাকে বলা হয় দারু ব্রহ্ম। পুরীর জগন্নাথ মন্দিরেও পূজিত হন এই দারু ব্রহ্মই, আর এই নিয়ে শুরু হয়েছে চাপানোতর। পুরীর মন্দিরে বিশেষ নিম কাঠে তৈরি মূর্তির পুজো করা হয়, নির্দিষ্ট সময় অন্তর স্থাপন করা হয় নবকলেবর। 12 থেকে 19 বছর পর পুরনো মূর্তি সমাধিত করা হয়। দীঘার মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন পুরীর মন্দিরের দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র বা রাজেশ দৈতাপতি। অভিযোগ, তিনি নাকি পুরী থেকে ওই মূর্তি নিয়ে এসেছেন। নবকলেবর স্থাপনের পর পুরীতে বেঁচে যাওয়া কাঠ দেখেই দীঘার মূর্তি তৈরি হয়েছে বলেও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে পুরী থানায় অভিযোগও দায়ের হয়েছে। আর এই বিতর্কে এবার পাল্টা সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওটা নিয়ে এসছেন দৈত্যপতি, যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয়, তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি। তিনি স্টেট বলে দিয়েছেন, না তোমরা যেটা বলছো সেটা নয়, এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি।
আমি শুনেছি তাকে আবার কোশ্চেন করা হয়েছে, তুমি কেন পুজো করতে গেছিলে? রবিবার রাজেশ দৈতাপতিকে ডেকে পাঠায় পুরীর মন্দির কমিটি। একাধিক বিষয়ে তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আমি নাকি নিম গাছও চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। দারু ব্রহ্ম ইস্যুতে চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। আপনার 4টে গাছ থাকলে সে গাছগুলো তো পোটে, আপনার বাড়ির জায়গাটা তো পোটের জায়গা, ক্যালকাটা পোটে। যদি 4টে নিম গাছ থেকে থাকে সেটা হচ্ছে ক্যালকাটা পোটের গাছ, আপনার গাছ নয়। দীঘা নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্ক ছিল, এবার বিতর্ক রাজ্যের সীমানা ছাড়িয়ে ভিন রাজ্য। রসগোল্লার আবিষ্কার নিয়ে বাংলা ওড়িশার দ্বন্দ্বের পর এবার কি মূর্তি নিয়েও দ্বন্দ্ব? उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। স্বপ্নের মতো সুন্দর ভূস্বর্গে সন্ত্রাসবাদী হামলার 14 দিন। পেহেলগাঁওয়ে ঘুরতে যাওয়া 26 নিরীহ নাগরিকের অকালে প্রাণ ঝরে যাওয়ার 14 দিন। বুকে ক্রোধের আগুন নিয়ে বদলা চাওয়ার 14 দিন। যে জঙ্গিরা কারো মায়ের কোল খালি করে দিয়েছে, যে জঙ্গিদের বন্দুকের নলে মুছে গেছে কারো সিথির সিঁদুর, সেই নরকের কীট পাকিস্তানি জঙ্গিদের লাশ দেখতে চাই আমরা সকলে। হামলার 14 দিন, এরপর কি? রোল আউটের অ্যাকশন আমাদের কাছে কোনো অপশন নেই, সেখানে ঘুরিয়ে দিতে হবে রাওয়ালপিন্ডি জিএইচকিউ থেকে, আইএসআই হেডকোয়ার্টার থেকে, এসএসজি হেডকোয়ার্টার থেকে যারা ওই বর্বরতা দেখিয়েছে সব কিছু ঘুরিয়ে দিতে হবে। देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। কখন, কোথায়, কিভাবে প্রত্যাঘাত? সেনাবাহিনীকে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা দিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর বার্তার পরেই মহড়া শুরু করেছে ভারতীয় সেনা। সেনা, বায়ুসেনা, নৌসেনা 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। নিয়ন্ত্রণ রেখায় সর্বশেষ পরিস্থিতি সোমবার প্রধানমন্ত্রীকে জানিয়েছেন প্রতিরক্ষা সচিব। ওয়েসারন ভ্যালিতে সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের যোগ স্পষ্ট। ভূস্বর্গকে রক্তাক্ত করেছে যে জঙ্গিরা, তাদের মধ্যে ছিল পাক সেনার প্রাক্তন কমান্ডো। জলে, স্থলে, বাণিজ্যে ডাকে পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের। কিন্তু প্রতীক্ষিত প্রত্যাঘাত কবে? বদলা ঠিক কবে? প্রত্যাঘাতের পথে কি কোনো অন্তরায় রয়েছে? তাই কি পাকিস্তানকে সবক শেখাতে দেরি? আমি যেটা অ্যাসেস করছি, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক কোনো সমন্বয়ের অভাব হচ্ছে, 2 আন্তর্জাতিক প্রেশার, 3 জিওপলিটিক্যাল রিজনস, আর 4 নম্বর হচ্ছে যে এখানে যেরকম তৈরি হওয়ার ব্যাপার, প্রিপেয়ারনেস, সেটার অভাব। দেখুন, বিভিন্ন ছবিতে, বিভিন্ন বার্তায় আমরা বুঝতে পারছি মহড়া চলছে, প্রস্তুতি চলছে। কখনো নিরাপত্তা বাহিনীর প্রধান, কখনো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, কখনো মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক করছেন প্রধানমন্ত্রী। নিয়ন্ত্রণ রেখায় জারি রয়েছে হাই অ্যালার্ট। এরপর কি? সবকিছু গুলিয়ে দিতে হবে। তো তার মানে এটা অল আউট ওয়ারে যাওয়া। এখন যদি না করা যায়, সেটা কিন্তু ভবিষ্যতে মানে আমাদের জেনারেশনের পর জেনারেশন কিন্তু আমাদের এই পাকিস্তানের হাতে ভুগতে হবে। আকাশ, জলপথ নাকি অন্য কোনো পথে বদলা? কিভাবে পাকিস্তানকে উপযুক্ত জবাব? সন্ত্রাসবাদে কোমর, সন্ত্রাসবাদে মদতদাতা ইসলামাবাদের কোমর ভেঙে দেওয়া হবে কিভাবে? এই বদলার ঘুঁটি সাজাচ্ছে ভারতীয় সেনা, আর অপেক্ষা করে যাচ্ছি আমরা 140 কোটি দেশবাসী। এখানেও 140 কোটি মানুষ একজন ত্রাতা চাইছেন, যে ত্রাতা তাদের দিক নির্দেশ করে দেবে, বদলার দিক নির্দেশ। আসলে কি জানেন তো, বাঙালির একটা অভ্যেস আছে পরামর্শ দেওয়ার ফ্রিতে, কিন্তু সেটা যে দেশ বিদেশের তাবড় নেতাদেরও আছে
এর আগে খুব একটা ভালো বুঝতে পারিনি, পেহেলগাঁওয়ের পর বেশ বুঝছি। তবে পেহেলগাঁও কাণ্ডে নাকি কান্দাহার যোগ, তদন্তে নেমে এমনই ভয়ঙ্কর তথ্য পেয়েছে এনআইএ। পেহেলগাঁওয়ে লজিস্টিক সাপোর্ট দেওয়া এমন এক জঙ্গির খোঁজ পেল তদন্তকারী সংস্থা, যে কান্দাহার কাণ্ডে ছাড়া পেয়েছিল। তদন্ত যেমন এগোচ্ছে, পাকিস্তানকে কূটনীতির চাপের কৌশলও রয়েছে, সেই সঙ্গেই চলছে উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযান। সব মিলিয়ে পাকিস্তানকে সবক শেখাতে মরিয়া ভারত। ডিসেম্বর 1999 ভারতীয় যাত্রীবাহী বিমান অপহরণ। দুবাই হয়ে সেই বিমান যায় আফগানিস্তানের কান্দাহার। শেষ পর্যন্ত 3 জঙ্গিকে মুক্তি দেয় ভারত। 22 এপ্রিল 2025 কান্দাহার কাণ্ডের প্রায় 25 বছর পার। আবার শিরোনামে সেই কান্দাহার। পেহেলগাঁও হামলায় জড়িত কান্দাহার কাণ্ডের চক্রী। তদন্তে নেমে এমনই বিস্ফোরক তথ্য পেল এনআইএ। এনআইএ সূত্রে খবর, পেহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত মুস্তাক আহমেদ জরগর। এই জরগর পাক জঙ্গি সংগঠন আল উমর মুজাহিদিনের প্রধান। কান্দাহার কাণ্ডে ছাড়া পাওয়ার পর থেকেই পাকিস্তানি আস্তানা জরগরের। পাক মদতেই চালিয়ে যাচ্ছে জঙ্গি কার্যকলাপ। এনআইএ সূত্রে খবর, পাকিস্তানে বসেই পেহেলগাঁও হামলাকারীদের লজিস্টিক সাপোর্ট দিয়েছিল এই জরগর। এই মুস্তাক আহমেদ জারগার পাকিস্তানে বসে পহেলগাঁওয়ে হামলার ছক কষেছেন। কিভাবে সেই ছক, সামগ্রিক ছক কষার পাশাপাশি এই জারগারের অনুগামীরা এই জঙ্গিদের সেখানে অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সামগ্রী পৌঁছে দিয়েছে, যাকে বলে লজিস্টিক্যাল হেল্প। কান্দাহারে বিমান অপহরণের সময় উঠে আসে এই জরগরের নাম। কে এই জরগর? কান্দাহার কাণ্ডে ছাড়া পাওয়া 3 জঙ্গির মধ্যে একজন মুস্তাক আহমেদ জরগর। কান্দাহার কাণ্ডের পর থেকে পাকিস্তানে বসবাস জরগরের। পাকিস্তানের মাটিতে থেকেই জঙ্গি কার্যকলাপ চালায় জরগর। বর্তমানে পাক জঙ্গি সংগঠন আল উমর মুজাহিদিনের প্রধান জরগর। শ্রীনগরের বাসিন্দা জরগর, তাই উপত্যকায় ভালো কানেকশন ও প্রভাব। 2023 সালে জরগরের বাড়ি বাজেয়াপ্ত করে এনআইএ। এই জারগার 1999-এ কাবুলে কান্দাহার বিমান অপহরণের ঘটনায় আজাদ মাসুদ সেই তার অনুগামী তার সঙ্গে ছিল এবং সে একসঙ্গে ছাড়া পেয়েছে। এই তথ্য প্রমাণ যেমন আরো জোরালো করার চেষ্টা চলছে, তেমনি জঙ্গিদের সবক শেখাতে অ্যাকশনে নেমেছে সেনাও। একের পর এক জঙ্গির বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে বিস্ফোরণে। এবার আরো এক জঙ্গি ডেরার খোঁজ। পুঞ্চ সেক্টরে সুরানকোটে জঙ্গলে জঙ্গিদের আস্তানা ধ্বংস করে দিল সেনা। সেনা সূত্রে খবর, জঙ্গলের মধ্যে লুকিয়ে তৈরি করা হয়েছিল জঙ্গি ডেরা। 5টি আইডি, অন্যান্য সরঞ্জাম সহ যোগাযোগের যন্ত্র উদ্ধার হয়েছে। সেনা সূত্রে খবর, বড় নাশকতা চালানোর ছক কষছিল জঙ্গিরা। এনআইএ তদন্ত যত এগিয়েছে, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো পরতে পরতে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এবং এই জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করছে এখন সেনা, আর এনআইএ খুঁজে বের করছে এর শেকড় কোথায়, যা গিয়ে পৌঁছচ্ছে সেই পাকিস্তানেই। পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই লাগাতার উস্কানি দিয়েই চলেছে পাকিস্তান। জি 24 ঘন্টায় পাকিস্তানের পর্দা ফাঁস হয়েছে। দিনে খালি পাক রেঞ্জার্সের ছাউনি, আর রাতে কাপুরুষের মতো নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি ছুটছে। রবিবারও কুপওয়ারা, বারামুলা, আখনুর সেক্টরে গুলি চালায় পাক রেঞ্জার্স। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এই নিয়ে গত 10 দিনে পাকিস্তান 33 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল। পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই দেশ জুড়ে প্রত্যাঘাতের হাওয়া। প্রস্তুত সেনার 3 বাহিনী, যে কোনো সময় পাল্টা হামলা হতে পারে। আতঙ্কে ঘুম উড়েছে পাকিস্তানের। হরহরিকম্প পাক সেনা। সেই আতঙ্ক আর ভয় থেকেই কাপুরুষের মতো রাতের অন্ধকারে গোলাগুলি ছোড়া চলছে এলোসিলো পার থেকে। পেহেলগাঁও হামলায় পাক যোগ স্পষ্ট, কিন্তু নির্লজ্জ পাকিস্তান অকাট্য যুক্তি আর অজুহাত দিয়ে চলেছে। তথ্য প্রমাণ চাইছেন পাক বিদেশমন্ত্রী থেকে সেনাকর্তারা। জরগরের তথ্যের হয়তো আবার প্রমাণ চাইবে। আর কত প্রমাণ দিলে তবে মানবে পাকিস্তান?
ভাবুন একবার, কূটনৈতিক পথে সমাধান পরামর্শ কারা দিচ্ছে? যারা এই পৃথিবীতে সব থেকে বেশি আক্রমণ আর যুদ্ধের জন্য কুখ্যাত। মানে আমি ইয়েমেনে হামলা করতেই পারি, প্যালেস্টাইনের বিরুদ্ধে ইসরায়েলকে সক্রিয় মদত দিতেই পারি, অস্ত্র সাহায্য করতেই পারি, দম করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতেই পারি, কিন্তু তা বলে অন্যকে শান্তি রক্ষার বিষয়ে জ্ঞান পরামর্শ দিতে পারবো না। তাকে বলতে পারবো না ভাই যুদ্ধ করো না, কূটনৈতিক পথে চলো। কি আশ্চর্য দ্বিচারিতা, তাই না? কি বললেন? আপনি আচরি ধর্ম পরের শিখাও। কি যে বলেন! আরে আসলে সবকিছুই তো স্বার্থ বুঝে, কিন্তু এখানে ঠিক কি স্বার্থ? আর শুধুমাত্র কূটনৈতিক পথে ভারত পাক বর্তমান পরিস্থিতির আদৌ সমাধান সম্ভব? বিশ্বের যে কোনো দুই দেশের সমস্যার মধ্যে সরাসরি নাক গলানো বা মধ্যস্থতার চেষ্টার প্রবণতা মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার ক্ষেত্রে নতুন নয়। তবে অনেক ক্ষেত্রেই সেই মধ্যস্থতা আলোচনার গণ্ডি পেরিয়ে হুঁশিয়ারি বা আক্রমণে পর্যবসিত হয়েছে। সাম্প্রতিক ইয়েমেন, ইরান বা প্যালেস্টাইন যার জ্বলন্ত উদাহরণ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসের মসনদে বসার পর সেই প্রবণতা আগের থেকে কয়েক গুণ বেড়েছে। ইতিহাস সাক্ষী, বিশ্বের ইতিহাসে একাধিক যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং রাশিয়া। সে আমেরিকার ভিয়েতনাম আক্রমণ হোক বা রাশিয়ার আফগানিস্তান আক্রমণ। 2022-এর ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকেই ভারত সহ গোটা দুনিয়া রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পরামর্শ দিয়েছে। বলাই বাহুল্য, কর্ণপাত করেননি ভ্লাদিমির পুতিন। যে কূটনৈতিক সমাধানের পথে নিজেদেরই বিশ্বাস নেই, সেই পথেই ভারত পাক সাম্প্রতিক সংঘাতের আবহে সমাধানের পথ খোঁজার পরামর্শ দিচ্ছে রাশিয়া এবং আমেরিকা। যেই দুই যুদ্ধবাজ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ সংগঠিত করার জন্য দায়ী। ভিয়েতনাম যুদ্ধের জন্য আমেরিকা দায়ী, ইরাক আক্রমণের জন্য আমেরিকা দায়ী, রাশিয়া দায়ী ইউক্রেন আক্রমণ করার জন্য, এবং আফগানিস্তান ইনভেশন করেছিল সোভিয়েত ইউনিয়ন 1979 সালে। তারা যদি এইভাবে ভারতকে বার্তা দেয়, তাহলে বুঝতে হবে ভারতের প্রকৃত বন্ধু কারা। তাহলে কি কোথাও দু নৌকায় পা রেখে ভারসাম্যের খেলা খেলতে চাইছে রাশিয়া আমেরিকা? ঠান্ডা যুদ্ধের সময় তারা যেমন নিজেদেরকে বিশ্বের অভিভাবক বা দাদা বলে মনে করত, এখনও কিন্তু তারা সেই মানসিকতাতেই আবদ্ধ আছে অনেক ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে যে যুদ্ধ বাদলে এই যে বিরাট অর্থনৈতিক বাজার, বিশেষ করে ভারতবর্ষে এবং দক্ষিণ এশিয়া, পুরো যে বাজার, সেই বাজারটা কিছুদিনের জন্য হলেও সেই বাজার একটু অবরুদ্ধ হয়ে পড়বে তাদের জন্য, এবং সেই কারণে তারা এখানে যুদ্ধ চাইছে না। পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র। পাকিস্তান বারবার এরকম নাশকতামূলক কর্মকাণ্ড করে থাকে ভারতের বিরুদ্ধে। এই প্রমাণ আমেরিকার কাছে রয়েছে, রাশিয়ার কাছে রয়েছে, এবং সেটা তারা স্বীকারও করেছে। তারপরে কেন পাকিস্তানকে চাপ না দিয়ে তারা ভারতকে বলছে সমাধানের পথ খুঁজতে? বলা হয়, আন্তর্জাতিক কূটনীতির দুনিয়ায় কেউ চিরস্থায়ী বন্ধু নয়, কেউ চিরস্থায়ী শত্রুও নয়। যে কোনো দুই দেশের পারস্পরিক স্বার্থই এখানে প্রধান। ভারত পাক বর্তমান পরিস্থিতিতে যখন গোটা দেশ যোগ্য প্রতিশোধের দাবিতে টকবক করে ফুটছে, তখন কি করবে নয়াদিল্লি? বিশ্বের দুই তথাকথিত দাদা আমেরিকা আর রাশিয়ার পরামর্শ মতো চলবে, নাকি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কথা অনুযায়ী দেশের মানুষ যেভাবে চাইবে সেইভাবেই জবাব দেবে ভারত? এখন সেটাই দেখার। তবে আমরা সবাই নিশ্চিত থাকতে পারি, মঙ্গলবার সবকিছু মঙ্গলময় নাও হতে পারে, বিশেষ করে রাজনীতিতে। কারণ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, মুর্শিদাবাদে নিহতের পরিবারকে কলকাতায় নিয়ে এসে ফেলেছে বিজেপি, এমনটাই অভিযোগ। মুখ্যমন্ত্রীর মুখে আমরা কিডন্যাপ শব্দটা শুনেছি। তারপর মঙ্গলে আর যে কি হবে মুর্শিদাবাদে নজর না রেখে উপায় নেই। কিন্তু শুধু রাজনীতির যুদ্ধ নয়, গোটা দেশ তাল ঠুকছে একটা সত্যিকারের প্রথাগত যুদ্ধের জন্য। ওই যে পাকিস্তানকে জবাব দিতে হবে আমাদের। আপনারা কি জানেন, গোটা দেশেই মক ড্রিল, যুদ্ধের মক ড্রিল প্র্যাকটিস করতে বলেছে কেন্দ্র।
সেরকম সার্কুলার এসেছে। মানে যুদ্ধ হচ্ছেই, আর তো কটা দিন। 7 তারিখের মক ড্রিলের পরই তা স্পষ্ট হয়ে যাবে এর কারণ কি। আপনারা জানেন আমরা যেমন প্রথাগত যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, আমাদের সেনা, বায়ুসেনা, নৌসেনা তৈরি হচ্ছে, তেমনই কিভাবে ভাতে মারা যায়, জলে মারা যায় পাকিস্তানকে, আমরা সে চেষ্টাও করছি। ভারতের জল স্ট্রাইকের গুঁতোয় শুকোচ্ছে পাকিস্তান। পাকিস্তানকে জলে মারার জেরে বিরল ছবি চন্দ্রভাগা তথা চেনাব নদীতে। সিন্ধুর জল বন্ধ করতেই শুকিয়ে কাঠ হয়েছে নদী। তলদেশ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মূর্তি, শিব মূর্তি চেনাব নদীর শুকনো চরে। হতবাক উপত্যকার মানুষও। বর্ষা তো দূরে থাক, শুখা মরশুমেও এমন হাল কোনোদিন হয়নি চন্দ্রভাগা নদীর। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পরপরই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। তারপর বন্ধ করে দেওয়া হয়েছে সিন্ধুর জলপ্রবাহ। তার জেরে শুকিয়ে কাঠ সিন্ধুর শাখা নদী চেনাব তথা চন্দ্রভাগা। জলের জন্য চাতক পাখির মতো অপেক্ষায় পাকিস্তান। জল সংকট পাক অধিকৃত কাশ্মীরের গ্রামের পর গ্রামে। বন্ধ সেচ সহ যাবতীয় কাজকর্ম। हम चनाब दरिया के बिल्कुल बीचों बीच हैं, जहां पर पूरी तरह से सूखा है और भारत ने जो इंडस वाटर ट्रीटी को यहां पर स्थगित करने का फैसला लिया है, उसका असर अब देखने को मिला है। पाकिस्तान के कई गांव पूरी तरह से सूख चुके हैं, सिंचाई वो नहीं कर पा रहे, अपने इंडस्ट्रियल प्रोडक्ट्स नहीं बना रहे। उसका कारण है कि भारत ने यहाँ पानी रोका। উপত্যকার গভীর খরস্রোতা নদী চেনাব। বর্ষার সময় তো বটেই, শুখা মরশুমেও দুকুল ছাপিয়ে বয়ে যায় পাহাড়ি এই নদী। নামার সাহস কেউ পান না। সেই নদীতেই হাঁটু জলে নেমে উচ্ছ্বাস উল্লাস উপত্যকার বাসিন্দাদের। তারা বলছেন এমন দৃশ্য কোনোদিন দেখেননি তারা। सर, हम जब अपने बुजुर्गों को पूछते थे कि इसका तला वगैरह है, तो वो ये बोलते थे कि नहीं है, इसका तला कोई नहीं है। लेकिन आज तो एक वर्ल्ड रिकॉर्ड बन गया। जो हमारे आगे जनरेशन आएगी, जो उसके आगे मतलब मैसेज जाएगा सभी को कि इसका तला है। जहाँ जो भी है, किसने किया? मोदी जी ने किया। मोदी जी ने बहुत अच्छा काम किया हुआ। নদী শুকিয়ে যাওয়ায় তলদেশ একেবারে জাগ্রত। তার মধ্যেই নদী থেকে উঠে আসছে একের পর এক মূর্তি। अखनूर सेक्टरे शुकनो नदीते मिललो महादेव गणेशेर मूर्ति। यहाँ पर कई सारी जो मूर्तियां हैं भगवानों की, वो भी यहाँ पर मिली हैं। आप देख सकते हैं भगवान गणेश, भगवान शिव की जो मूर्तियां हैं वो यहाँ पर मिली हैं। खाटू श्याम जी की मूर्ति मिली है, कई सारे शिवलिंग यहाँ पर मिले हैं। सर, ये पहली बार देखा है। हाँ, देखा है, पर सपने में देखा है। काफी बार सपना आता था कि हम चनाब क्रॉस करते हैं। हाँ, चनाब का क्रॉस करते हैं, और वो आज सच भी हो गया। पहलगांव हमलार पर থেকে সারা দেশ তো বটেই, কাশ্মীর থেকেই পাকিস্তানকে সবক শেখানোর দাবি উঠেছে। ফুঁসছে গোটা ভূস্বর্গ। জল বন্ধ করে উচিত শিক্ষাই দেওয়া হয়েছে। एक बार ऐसा हो जाए कि आर पार ना रहेगी बांस, ना बजेगी बांसुरी। हमारा ये एक बार अच्छे से उनको नक्शे से मिटा देना है, ताकि दोबारा जरूरत ना करे। पहलगांव में जो की गई है, धर्म पूछकर मारा गया है, उसका जवाब तो देना जरूरी था। অর্থাৎ সব মিলিয়ে প্রত্যাঘাতের অপেক্ষায় প্রহর গুনছে গোটা দেশ। তারই অঙ্গ হিসেবে জল বন্ধের সিদ্ধান্ত, আর তার ফল ভুগতে শুরু করেছে পাকিস্তান। আরও যে কত ভুগবে কিছুদিনের মধ্যেই তা আরও স্পষ্ট হবে। শুধু কি চেনাবের জল? আপনি শুনলে অবাক হবেন, পাকিস্তানের বেশ কয়েকটা শহর শুকিয়ে কাঠ হতে চলেছে। হ্যাঁ, শহর। জলের এতটাই খারাপ অবস্থা, যার মধ্যে করাচি অন্যতম। জলে মারবে ভারত, আগেই বুঝিয়েছিল। শুকিয়ে মরতে হবে পাকিস্তানকে। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের পর রাওয়ালপিন্ডি, ইসলামাবাদে ভূগর্ভস্থ জলস্তর ক্রমেই নামছে। কাহিল দশা করাচির। রক্তে ভিজেছে পহেলগাঁও। 26 জন নিরীহের রক্ত বইয়ে দিয়েছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। পাল্টা 1960 সালে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। জল বন্ধের ফলে টের পেতে শুরু করেছে পাকিস্তান। ভারতের ওয়াটার স্ট্রাইকের মুখে শুকিয়ে যাচ্ছে পাকিস্তান।
পাকিস্তানে একের পর এক শহরে জল নিয়ে রীতিমতো জরুরি অবস্থা জারি। ক্রমশ শুকোচ্ছে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ। দুই শহরে ভূগর্ভস্থ জলস্তর 650 ফুট নিচে নেমে গেছে। রাওয়াল ড্যামে 3 মাসের জল মজুত রয়েছে। খানপুর ড্যামে মাত্র 1 মাসের জল। রাওয়ালপিন্ডিতে প্রতিদিন 50 মিলিয়ন গ্যালন জলের প্রয়োজন হয়। বর্তমানে 30 মিলিয়ন জল সরবরাহ হচ্ছে। অর্থাৎ সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের জেরে কাহিল অবস্থা পাকিস্তানের। সিন্ধুর পর সীমান্তের এপারে চেনাব বা চন্দ্রভাগা নদীর জলও আটকে দিয়েছে ভারত। জম্মুর আখনুরে চন্দ্রভাগা নদীর খাত শুকিয়ে যাচ্ছে। हम चेनाब दरिया के बिल्कुल बीचों बीच हैं जहां पर पूरी तरह से सूखा है और भारत ने जो इंडस वाटर ट्रीटी को यहां पर स्थगित करने का फैसला लिया है उसका असर अब देखने को मिला है। पाकिस्तान के कई गांव पूरी तरह से सूख चुके हैं, सिंचाई वो नहीं कर पा रहे, अपने इंडस्ट्रियल प्रोडक्ट्स नहीं बना रहे। उसका कारण है कि भारत ने यहाँ पानी रोका। मोदी जी ने बहुत अच्छा काम किया हुआ है। पाकिस्तान रोकना चाहिए था, पानी रोकना चाहिए था ताकि पाकिस्तान को उसकी औकात पता चले। অর্থাৎ সন্ত্রাসের ঢিল মারলে জলের পাটকেল যে খেতেই হবে তা বুঝতে পারছে পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে শীঘ্রই সীমান্তের ওপারে চাষের ক্ষেতে এমনকি তেষ্টা মেটানোর জলও পাবে না পাকিস্তান। দেখুন, যত প্রস্তুতি হোক, মুদ্রা প্রশ্নের উত্তরটা তো চাই। 14তম দিন পেহেলগাঁওয়ে ওই বিভীষিকার পর এখনো সমস্ত হামলাকারীকে ধরা গেল না কেন? আর 14 দিন পরে আর কি তাদের ধরা সম্ভব? এই প্রশ্ন ঘুরছে। এই প্রশ্নের উত্তর কে দেবে? পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী ঢুকিয়ে আমাদের নিরীহ 26 নাগরিককে খুন করল পাকিস্তান। ভাইসারন ভ্যালিতে জঙ্গি হামলায় 26 জন পর্যটকের মৃত্যুতে ইসলামাবাদের যোগ নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। হামলাকারী সন্ত্রাসবাদীদের মধ্যে ছিল পাক সেনার প্রাক্তন কমান্ডো। পেহেলগাঁও হামলার পরেই পাকিস্তানিদের দ্রুত দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে কেন্দ্র। স্বয়ং অমিত শাহ সমস্ত মুখ্যমন্ত্রীদের ফোন করে বলেছেন, পাক নাগরিকদের চিহ্নিত করুন, খুঁজে বের করুন, দেশে ফেরত পাঠিয়ে দিন। আর এখানেই আবার রাজনীতি প্রবেশ করেছে। কিভাবে? আমাদের বাংলায় নাকি পাক নাগরিকদের বাছাই, চিহ্নিতকরণ এবং তাদের দেশে ফেরত পাঠানোয় সক্রিয় নয় প্রশাসন। অভিযোগ কে করছে? বিজেপি। হ্যাঁ, বিজেপি, বঙ্গ বিজেপির নেতারা তারা বলছেন আমাদের প্রশাসন এ রাজ্যে সক্রিয়ই নয় যে পাকিস্তানিদের খুঁজবে, চিহ্নিত করবে, ফেরত পাঠাবে। কেন? স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন দেশের সুরক্ষার জন্য এটা থ্রেট, তাও কেন করা হবে না? তাই প্রতিবাদ জানাতে দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি দফতর ঘেরাওয়ের একটা কর্মসূচি নিয়েছিল বিজেপি। বিজেপির অভিযোগ কেন্দ্রের দেওয়া সময়সীমা পেরিয়ে গিয়েছে, তাও বাংলায় রয়ে গেছেন পাকিস্তানিরা। তাদের অবিলম্বে ফেরত পাঠানোর দাবিতে জেলা শাসকদের অফিসে বিক্ষোভ আর ডেপুটেশন কর্মসূচি করল বিজেপি। দিনভর রাজনীতি ওই অফিসগুলোর সামনে ঘুরপাক খেল। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বদলার আগুনে ফুটছে দেশ। পাক নাগরিকদের বেছে বেছে দেশে ফেরত পাঠাচ্ছে কেন্দ্র। এবার বাংলা থেকে পাকিস্তানি খেদা ও দাবি তুলে পথে নামল গেরুয়া শিবির। অবিলম্বে পাক নাগরিকদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে সোমবার ধর্মতলায় প্রতিবাদ আন্দোলনের নামে বিজেপি। ডিসি সেন্ট্রাল অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। অফিস ঘেরাও করেন তারা, পরে ডেপুটেশনও জমা পড়ে। শহর থেকে জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি বিজেপি নেতৃত্বে। দাবি দেশ থেকে যারা পাকিস্তানিরা রয়েছেন তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের দেশে ফেরত পাঠাতে হবে, সেই দাবি জানানো হচ্ছে বিজেপির তরফ থেকে। পাকিস্তানি ন্যাশনালদের ফেরত পাঠানোর ব্যাপারে কোন ব্যবস্থা বাংলার প্রশাসন, কলকাতার পুলিশ নিয়েছে এবং কি নির্দেশ দিয়েছে মমতা ব্যানার্জি তাদের, সেটার জন্যই আমাদের এই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের মধ্যে সেন্ট্রালের অফিসে আমাদের। একই দাবিতে জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, চুঁচুড়া, পুরুলিয়া, মালদা, আলিপুরদুয়ার, হাওড়া সহ অন্যান্য জেলাতেও পথে নামে বিজেপি। জলপাইগুড়িতে জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচি করে বিজেপি। বাংলা থেকে পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর দাবিতে আসানসোলের ঘড়ি মোড়ে বিক্ষোভ সভা করে বিজেপি আসানসোল জেলা কমিটি। নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। প্রায় সব জেলাতেই চলে গেরুয়া শিবিরের এই বিক্ষোভ কর্মসূচি।
আজও আছে অনেক খবর, এক ঝলকে দেখব। যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতি, একাধিক রাজ্যকে মক ড্রিলের নির্দেশ কেন্দ্রের। নাগরিক ছাত্রদের সুরক্ষা বিধি শেখাতে হবে, প্রস্তুত রাখতে হবে বিমান হানার সাইডে। পহেলগাঁও নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা রুশ প্রেসিডেন্টের। ভারতের পাশে থাকার বার্তা রাশিয়ার। হামলার ষড়যন্ত্রকারীদের শাস্তি পাওয়া উচিত, মত পুতিনের। অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী, বিরোধীদের সমালোচনার জবাব। বিএসএফ গুলি চালিয়েছে বলেই অশান্তি, ধর্মের নামে ভুল কথা প্রচার বহিরাগততে পরিকল্পনা মাফিক অশান্তি ছড়ানোর অভিযোগ। মুর্শিদাবাদের অশান্তিতে বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলেও প্রশাসনকে কড়া বার্তা। ডিএম অফিসে মুখ্যমন্ত্রীর বৈঠক। জেলা প্রশাসনকে আরো সক্রিয় হওয়া উচিত ছিল বার্তা মুখ্যমন্ত্রীর। পেহেলগাঁওয়ের ভেসারন ভ্যালি নাকি স্বপ্নের মতো, ভীষণ সুন্দর, সাজানো বাগিচা যেন। ও বাগিচা বলতে মনে পড়ল, গুলশন, ফুলের বাগানকেই তো বলে গুলশন। কলকাতায় এমন ফুলের বাগান আছে জানেন? তবে আজকের ছবি দেখে ভুলে যাবেন ফুলের বাগান কাকে বলে। চলুন গুলশন কলোনিতে নিয়ে যাই আপনাকে। আনন্দপুরের গুলশন কলোনি। পুরসভার পাইপলাইনের কাজ চলাকালীন দুষ্কৃতী তাণ্ডব, পুরকর্মীদের বেদম মার। ঘটনায় পুলিশের দিকে আঙুল স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের। মানে তৃণমূলের কাউন্সিলর আঙুল তুলছে তৃণমূল চালিত সরকারের পুলিশের দিকে। প্রশ্ন উঠছে, এই দুষ্কৃতী কারা যারা বাগিচায় ঢুকে অস্ত্রের প্রদর্শন করছেন? অস্ত্রের ঝনঝনানি মদত পাচ্ছে কোথা থেকে এরা? চলুন তো দেখি কি হলো কলকাতার ফুলের বাগানে। হাতে ধারালো অস্ত্র, বাঁশ, লাঠি, মুখে অশ্রাব্য গালিগালাজ। এরা কারা? কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব। নিকাশি নালার পাইপলাইনের কাজ শুরু করতেই রে রে করে তেড়ে আসে 10 থেকে 12 জনের দল। অভিযোগ, পুরকর্মীদের বেধড়ক মারধর করা হয়, কয়েকজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়। পুরসভার একটি আর্থ মুভার মেশিনেও ভাঙচুর করা হয়। আক্রান্তদের দাবি, পাইপলাইনের কাজ বন্ধ করতে বলে হামলাকারীরা। অভিযোগ, এই ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্দেশ্যে হুমকি দেওয়া হয়। এলাকার কাউন্সিলরের দাবি, যারা মারধর করেছে তারা এলাকার দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে তিনি আগেও অভিযোগ করেছেন, কিন্তু পুলিশ প্রশাসনের কোনো রকম পুলিশ প্রশাসন সহযোগিতা করেনি বা পুলিশ প্রশাসন যাদের গ্রেপ্তার করে তারা আবারও থানা থেকে বেরিয়ে আসে। তবে এরা কারা, কাদের অনুগামী? কারণ পুলিশকে বারবার বলা সত্ত্বেও পুলিশ কেন তাদের গ্রেপ্তার করতে পারছে না, বা গ্রেপ্তার করতে পারলেও কি করে তারা জেল থেকে বেরিয়ে আসছে, এই প্রশ্নই কিন্তু তুলছেন সাধারণ মানুষ। কিছু উচ্ছৃঙ্খল যুবক ঠিক বলবো না, সমাজ বিরোধী, যারা একটার পর একটা ইনসিডেন্ট ঘটিয়ে চলেছে। এদের বিরুদ্ধে রেপ কেসের মামলা আছে, অভিযোগ আছে, এদের বিরুদ্ধে মার্ডার কেসের অভিযোগ আছে। আনন্দপুর থানায় প্রায় 10 থেকে 12টা মাস পিটিশন জমা পড়েছে। আমি নিজেও কমপ্লেন করেছি 10 থেকে 12 বার। কিন্তু অদ্ভুতভাবে এদেরকে পুলিশ যতটা সক্রিয় দরকার ছিল ওদেরকে ধরার ক্ষেত্রে অতটা সক্রিয় নয়। অতীতেও একাধিকবার গুলশান কলোনিতে অশান্তির ঘটনা ঘটেছে। দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। স্থানীয় কাউন্সিলররাও পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলছেন। ওদিকে ভারত পাক যুদ্ধ ভাব। মুর্শিদাবাদে বাগযুদ্ধ তৃণমূল বিজেপির, আর ভাঙড়ে বাগযুদ্ধ তৃণমূল আইএসএফের। আইএসএফ এবং সমাজ বিরোধীদের উদ্দেশ্যে জিহাদ ঘোষণা। আইএসএফ থাকবে হয় না হয় তৃণমূল। হুঁশিয়ারি কার? শওকত মোল্লার। ভাঙড় তো এখন তিনিই দেখেন। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার মন্তব্যে ঝড় বইছে, তবে ঝড়ের মুখে কেমন যেন চুপ মেরে গেছে আইএসএফ। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে শাসক বিরোধী দুই শিবিরই। আক্রমণ পাল্টা আক্রমণ লেগেই রয়েছে। ফের আইএসএফকে নিশানা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
রবিবার রাতে ক্যানিং পূর্ব বিধানসভার সারেঙ্গাবাদে কর্মী সভা করেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কর্মী সভা থেকে আইএসএফ এর বিরুদ্ধে তোপ দাগেন তিনি। আইএসএফ আশ্রিত সমাজ বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। এখানে কোন কম্প্রোমাইজের সঙ্গে নেই। হয় ওরা এখানে থাকবে, না আমরা এখানে থাকবো। আমরা খুনিদেরকে কখনো সমর্থন করতে পারি না। আমরা যতক্ষণ না ফুরফুরা শরীফে জিয়ারত করতে যাব ততক্ষণ পর্যন্ত ওই আব্বাসের এখানে কোনো জায়গা নেই। এটা আমাদের শপথ, এটা আমাদের দায়িত্ব, আমাদের নিতে হবে। বহুদলীয় গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দলই রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে, কিন্তু এভাবে এক দলীয় ব্যবস্থা কায়েম করার কথা বলে ফের বিতর্ক বাড়িয়ে দিলেন শওকত মোল্লা। একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের মন্তব্য করা কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। রোজ প্রতিদিন সত্যের ছুটি নেই, রাত 9টায় যা বলবো সত্যি বলবো। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।